আগের ক্লাসে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই বিষয়টা একটু জেনেছিলাম। এবারে আজ জানবো এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাদের জন্য আনা হয়েছে, তারা কে, কোন পরিবেশ থেকে আসছে, সেই বিষয়টাকে আজকে আমরা কিন্তু একটু জানবো বা বোঝার চেষ্টা করব। অর্থাৎ ধনী দরিদ্র, উঁচু জাত নিচু জাত, স্বাভাবিক প্রতিবন্ধী, বিভিন্ন রকমের বাচ্চাদেরকে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এনেছিলাম। এই যে যারা পিছিয়ে পড়া বাচ্চা, যারা শিক্ষার আওতায় আসতে পারছিল না, তারা কারা, তাদের এই অবস্থার কারণটাই বাকি, আজকে আমরা সেই বিষয়টা সম্পর্কে একটু জানবো। প্রথমেই দেখো, ছোট্ট করে একটু বিষয় বোঝানোর চেষ্টা করেছি। বঞ্চিত শিক্ষার্থী বা বঞ্চিত শিশু কারা? খুব সহজ ভাষায় বলতে পারি, যে সমস্ত শিশুরা বা যে সমস্ত শিক্ষার্থীরা বা বিদ্যার্থীরা যারা আর্থসামাজিক, ভৌগোলিক, শারীরিক, মানসিক বা সাংস্কৃতিক বিভিন্ন রকমের যে প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতার জন্য শিক্ষার আঙিনায় আসতে পারছে না বা শিক্ষার স্বাভাবিক পরিবেশ থেকে বঞ্চিত। শুধুমাত্র যে অর্থনৈতিক দিক থেকে হয় এমনটা নয়, সেখানকার ভৌগোলিক পরিবেশ থেকেও হতে পারে, সেই বাচ্চার শারীরিক মানসিক অবস্থার জন্য হতে পারে, অথবা সাংস্কৃতিক প্রতিবন্ধকতার জন্য হয়ে থাকে। তাহলে এই সমস্ত বাধা বা প্রতিবন্ধকতার কারণে যে সমস্ত শিশুরা শিক্ষার আঙিনায় আসতে পারছে না, তাদেরকেই বলি আমরা কিন্তু বঞ্চিত শিক্ষার্থী। বিভিন্ন যে মনোবিদ, দার্শনিক, তারা এই বঞ্চিত শিশুদেরকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত বলবো না, ধারণা দেওয়ার চেষ্টা করেছে। বিএফ স্কিনার কি বলছেন, যে বঞ্চিত শিক্ষার্থী হলো সেই শিশু যারা ইতিবাচক বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশগত যে উদ্দীপনা এবং শক্তিশালীকরণের থেকে বঞ্চিত। আর কি বলছেন, পরিবেশের এই ঘাটতি তার শিখন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং স্বাভাবিক বিকাশকে ব্যাহত করে। তাদেরকেই উনি বঞ্চিত শিক্ষার্থী বলে অভিহিত করছেন। খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, ডেভিড আসুবেল। আসুবেলের মডেল আছে, তখন আমরা পড়াবো, লার্নিং মডেল বিভিন্ন রকম রয়েছে। তো আসুবেল কি বলছেন, সাংস্কৃতিক এবং মানসিকভাবে বঞ্চিত শিক্ষার্থী হলো তারা যারা শৈশবে এমন একটি পারিবারিক এবং সামাজিক পরিবেশে বড় হয় যেখানে তার প্রজ্ঞামূলক বিকাশ, তার ভাষাগত বিকাশ বা ভাষার দক্ষতাগত বিকাশ এবং বৌদ্ধিক যে অনুসন্ধিৎসা জাগানোর মতো উদ্দীপনাগুলো চরম অভাব থাকে। মানে এক কথায়, একটা শিশু নিজের ভাষাগত দক্ষতা, প্রজ্ঞামূলক দক্ষতা এবং বৌদ্ধিক দক্ষতা জাগরণের জন্য যে যে উদ্দীপনাগুলোর প্রয়োজন, সেই উদ্দীপনাগুলোর যখন চরম অভাব থাকে কোনো শিশুর তার শৈশবে, সেই শিশুগুলোকে ডেভিড আসুবেল এই বঞ্চিত শিশুদের মধ্যে ফেলছেন। আবার যদি আমরা বেঞ্জামিন ব্লুমের সংজ্ঞা দেখি, ব্লুম কিন্তু তোমরা জানো আমাদের শিক্ষা মনোবিজ্ঞানে খুবই একটি গুরুত্বপূর্ণ নাম, যার বিভিন্ন রকমের মডেল আছে, আসবো পরে সেই সমস্ত ব্লুম ট্যাক্সোনমি আছে, আমরা পড়াবো, সময় আছে এগুলো। তো উনি বঞ্চিত শিক্ষার্থী বলতে কি বুঝিয়েছেন, সেই সমস্ত শিশুদেরকে বোঝাচ্ছেন যারা প্রাথমিক জীবনে পরিবেশগত ঘাটতির কারণে বিদ্যালয়িক যে শিক্ষা তার সূচনাতেই অন্য শিশুদের তুলনায় প্রস্তুতি ও ক্ষমতার মধ্যে একটি বড় ধরনের ব্যবধান তৈরি হয়ে যায়।
মানে অন্যান্য একটা বাচ্চার থেকে সে তার প্রাথমিক জীবনের যে শিক্ষার শুরু হওয়ার কথা, এই দুটোর মধ্যে কিন্তু একটা বিরাট বড় ব্যবধান তৈরি হচ্ছে। দেখো, আমি ছোট্ট একটি মেয়ের উদাহরণ বা ছবি আকারে দেখানোর চেষ্টা করেছি। একটা ছোট্ট মেয়ে, যার এই সময় পড়াশুনো করার প্রয়োজনীয়তা, কিন্তু সে এমন একটা ভৌগোলিক পরিবেশে থাকে, সবসময় অর্থনৈতিক বিষয়টা নয়, এমন একটা ভৌগোলিক পরিবেশে থাকে, তাকে অনেক দূর, এরা রাজস্থান এলাকার যারা ওই যাযাবর সম্প্রদায় বা যারা একটু ট্রাইবাল সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাদের জীবন জীবিকা, তারা 2 মাইল 3 মাইল 4 মাইল এমনকি 8-10 মাইল হেঁটে জল আনে। তাদের কাছে জল সংগ্রহ করাটাই জীবনের সবচাইতে বড় সংগ্রাম। তারা কিভাবে শিক্ষার আঙিনায় আসবে? তাহলে এইভাবে বিভিন্ন যে মনোবিদ, বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন শিক্ষাবিদ, তারা বঞ্চিত শিশুদের সংজ্ঞায়িত করেছেন। এবারে আমাদের সিলেবাসে 4 রকমের বঞ্চিত শিশু আছে। একটা হচ্ছে নারী, মানে লিঙ্গ বৈষম্য; 2 হচ্ছে এসসি, 3 এসটি, আর 4 হচ্ছে প্রতিবন্ধী। এই 4 ধরনের শিশু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় বা আমাদের চলে আসা শিক্ষা ব্যবস্থায় ডিপ্রাইভড হয়েছে, তারা বঞ্চিত হয়ে এসেছে। তো সেই বিষয়গুলোকে আজকে আমরা দেখব। একদম প্রথম দেখব, এই যে মানুষগুলো, এই যে শিশুগুলো, বাচ্চাগুলো, এরা বঞ্চিত হলো কেন, এরা কিভাবে বঞ্চিত হয়ে পড়লো। তো ছোট্ট করে আমি কয়েকটা উদাহরণ এবং কারণগুলোকে তুলে ধরেছি। প্রথমে অর্থনৈতিকভাবে তারা বঞ্চিত হয়েছে। অর্থনৈতিক কি কি অবস্থার জন্য বঞ্চিত হতে পারে বা হয়েছে? প্রথমে বলছে দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের সন্তান। অনেক শিশুই আছে, আমি নিজেও দেখেছি, এখনো রয়েছে, যে তারা সরকারি সাহায্য ছাড়া আর পড়াশুনো করতে পারে না। এমনকি আইসিডিএস স্কুলে 2টো বাচ্চাকে যে ডিম দেয়, সেই 2টো ডিমকে তারা বিভাজন করে সংসার চালায়, মানে একটা ডিমকে 2 পিস করে দেয়। অর্থাৎ সেই সমস্ত মানুষের কাছে আমাদের যে মৌলিক চাহিদা, একদম প্রধান মৌলিক চাহিদা, এক হচ্ছে খাদ্য, বাসস্থান এবং বস্ত্র, এগুলো মেটাতেই তাদের ম্যাক্সিমাম সময়টা কেটে যায়, এটাতেই তারা হিমশিম খেয়ে যায়। তাহলে তাদের কাছে পড়াশুনো কি খুব সোজা জিনিস? কখনোই নয়। যেমন আমাদের গ্রামের কথাই যদি বলি, গ্রাম বলবো না, আমাদের যে পাড়ার কথা যদি বলি, আমাদের একটি আইসিডিএস স্কুল রয়েছে। আমি ছোট ছিলাম তার ঠিক 2-3 বছর আগে স্কুলটা তৈরি হয়েছে। স্কুলটাতে একজন মাধ্যমিক পাস মহিলা এরকম কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি অ্যাজ এ টিচার হওয়ার জন্য একটা এত বড় জায়গাতে। তাহলে এইগুলো মানুষগুলোর পক্ষে নিজেদের প্রয়োজনীয় খাদ্য, বাসস্থান এবং বস্ত্র, এগুলো মেটানোটাই তাদের কাছে প্রধান জীবিকা। পড়াশুনো তাদের কাছে বিলাসিতাই হবে। আর কি? শিশু শ্রমে নিয়োজিত শিশু অনেক বাচ্চাকে এখনো করতে হচ্ছে, যে পরিবারের আর্থিক অনটন একদম চরমে পৌঁছে যাওয়ার জন্য অল্প বয়সেই তাদেরকে কোনো না কোনো উপার্জনমূলক কাজে যুক্ত হতে হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই তাদের পড়াশুনো কিন্তু বন্ধ হয়ে গেছে। অর্থনৈতিক আরো কারণ হতে পারে, আমি 2-1টাকে তুলে ধরার চেষ্টা করেছি। এবারে কি, ভৌগোলিক এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন বা বঞ্চিত শিক্ষার্থী। আমি কেন ভৌগোলিকটা একটু আগে বললাম? ওই যে মেয়েটার ছবিটা দেখালাম, এই মেয়েটি ভৌগোলিকভাবে বঞ্চিত হওয়ার প্রবণতা বেশি, কারণ সে এমন একটা জায়গাতে থাকে
যেখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে উপাদান জল, সেইটা সংগ্রহ করাই সবচাইতে বড় কাজ। তাই দেখো, দুর্গম এলাকা, চরাঞ্চল, চরাঞ্চল মানে কি তৃণভূমি, চরাঞ্চল ভাবে আবার অন্য অন্য বনাঞ্চল ভামনি, চরাঞ্চল মানে যেখানে গবাদি পশুদেরকে চড়ানো হয়, বনভূমি, তৃণভূমি তাকে বলছে। পাহাড়ি এলাকা, হাওর, হাওর মানে জলা জলা জায়গা, উপকূলীয় অঞ্চল। এই সমস্ত শিক্ষার্থীরা স্কুলের অভাব হতে পারে, ভালো স্কুলের অভাব হতে পারে, যাতায়াত ব্যবস্থা এবং মানসম্মত শিক্ষকের অভাবে কিন্তু পিছিয়ে পড়ে। আমরা সুন্দরবন এলাকায় এই রকম পিছিয়ে পড়া শিশুদেরকে দেখতে পাই, আমরা রাজস্থান এলাকায় এরকম পিছিয়ে পড়া শিশুদেরকে দেখতে পাই। আর কি, বস্তিবাসী এবং পথ শিশু, খুব ইম্পর্টেন্ট টার্ম একটা বলেছে, যে যারা শহরাঞ্চলের বস্তি এলাকায় থাকে বা রেল লাইনের ধারে ঝুপড়ি করে যে যাযাবর সম্প্রদায়ের মানুষগুলো থাকে বস্তির মতো করে, তাদের নিজস্ব স্থায়ী ঠিকানাই নেই, আজ এখানে কাল তো অন্য জায়গাতে। দেখবো অনেক সময় আসে, তাবু টাবু খাটিয়ে কয়েকটা জায়গায় 2-4 দিন থাকলো, এমন কিছু বিয়ার আচার আচরণ করলো, মানুষ সেখান থেকে তাড়িয়ে দিল তাদেরকে। কারণ তারা এমন একটা কালচারে বড় হয়েছে, তারা তোমার মতো তো এত উচ্চ শিক্ষিত নয়, তারা তো জানে না সমাজের কি রীতিনীতি রয়েছে, সেখান থেকে তাড়িয়ে দিল, তারা আবার অন্য একটা জায়গাতে গিয়ে বসতি স্থাপন করলো। যে এইভাবে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই তাদের শিশুরা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে। এরপরে আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, যেটা আমাদের পড়ার সিলেবাসে আছে, পরের দিন পড়াবো আমরা। অর্থাৎ যে সমস্ত শিশুরা শারীরিক হোক বা মানসিক হোক, সেই দিক থেকে কিন্তু বিশেষভাবে চাহিদা সম্পন্ন, তো তাদের পক্ষে স্কুল প্রথমের দিকে একদম যাকে চাঁদকে ছোঁয়াই মনে হতো, সম্ভব ছিল না। যদিও এখনকার সময়ে সরকারি বেসরকারি বিভিন্ন সহায়তায় কিছু মানুষ পড়াশোনার আওতায় এসেছে, কিন্তু এই যে শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী শিশুরা একটা সময় শিক্ষায় আসতেই পারতো না, তাদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে যেত। আমি তোমাদেরকে বলেছিলাম বুলিং এর শিকার হতো তারা, অন্ধ হলে তাকে একটা খুব খারাপ রকম নামে ডাকা হয়, যখন সে কানে শুনতে পায় না, বধির হয়, তাকে একটা অন্যরকম নামে বুলিং করা হয়, তার ফলে সে হীনমন্যতায় ভুগত, সে স্কুল যেতই না। আজ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে সরকারি এবং বেসরকারি ভাবে যারা দৈহিক প্রতিবন্ধী রয়েছে তাদেরকে ওই গাড়িগুলো দেয়, হুইল চেয়ার যেগুলোকে আমরা বলি, এগুলো আসার জন্য তারা স্কুলে আসতে পারছে। কিন্তু তুমি কয়েক বছরের আগের কথা ভাবনা চিন্তা করো, 15 বছর 20 বছর বা 30 বছর আগে এই হুইল চেয়ার গুলো এতটা সহজলভ্য ছিল না আমাদের কাছে, যার ফলে ওই সমস্ত চাহিদা সম্পন্ন শিশুরা শিক্ষার আয়না থেকে দূরে সরে থাকতো। 4 নাম্বার কি বলছে, সাংস্কৃতিক এবং জাতিগতভাবে প্রান্তিক শিক্ষার্থী, যারা পিছিয়ে পড়া, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নৃ মানে কিন্তু মানুষ, হ্যাঁ, জনগোষ্ঠী আর কি, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ না থাকায়, খুব ইম্পর্টেন্ট কথা। অনেক শিশু আছে যারা আমাদের মতো এই সুন্দর বাংলা ভাষা জানে না, সুন্দর ইংলিশ ভাষা জানে না। তুমিও যখন প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিল সেই সময়ই তোমার এখানে ফ্রেঞ্চ ভাষা চলতো, তোমার পক্ষে শিক্ষার আঙিনায় আসা সম্ভব ছিল না, আমার পক্ষেও সম্ভব ছিল না। তাহলে এই সমস্ত আদিবাসী সম্প্রদায়ের শিশুরা, ট্রাইবাল কমিউনিটির বাচ্চারা নিজেদের ভাষা প্রাথমিক শিক্ষা স্তরে না পাওয়ার জন্য তারা কিন্তু পিছিয়ে পড়ে, তারা বিদ্যালয়ের আঙিনায় আসতে পারে না। এখন যদিও কিছুটা মেরামত হয়ে গেছে,
কারণ আমাদের ভাষার একটি বড় আদান প্রদান হয়েছে। তোমরা জানো আমরা এখন অনেক কম ভাষা জানি, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা অনেকগুলো ভাষা জানে। তারা ওই যে সাঁওতালি ভাষা হোক বা আরো অন্যান্য যে ভাষাগুলো সেগুলোও পাচ্ছে, একটু আধটু ইংলিশও পারছে, একটু আধটু হিন্দিও পারছে, আর বাংলা তো পারছেই পারছে। কিন্তু তুমি আমি খুব একটা অলচিকি ভাষা জানি না, বা আমরা অলচিকি ভাষা খুব একটা জানি না। অলচিকি যদিও ভাষা নয়, লিপি, ভাষা হচ্ছে সাঁওতালি, তো আমরা এগুলো জানি না, তারা কিন্তু জানে। তো এক সময় তারা এই যে প্রাথমিক যে শিক্ষা স্তর, সেখানে তাদের মাতৃভাষা না থাকার জন্য তারা কিন্তু বঞ্চিত হয়ে রয়ে যেত। আর কি রয়েছে, পারিবারিক এবং সামাজিক যে দুর্যোগের শিকার হতেই পারে। কারো বাড়িতে মা বাবা নেই, অথবা তারা অনাথ, এতিম, যাই বলি না কেন, আশ্রয়হীন। তাদের পক্ষে বিদ্যালয়ের আঙিনায় আসাটা কখনোই সম্ভব ছিল না। এখন হয়তো সরকার একটু সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু তারপরেও যদি কোনো বাচ্চা অনাথ হয়ে থাকে, তার পক্ষে ওই পথ শিশু হয়েই জীবন কাটানো, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। কটা মানুষ উঠে আসে, খুব কম সংখ্যকই। আর কি, জলবায়ুগত শরণার্থী, যাকে আমরা ক্লাইমেটোলজিক্যাল রিফিউজি বলি। আজ এরকম বহু মানুষ কিন্তু নদীর পাড় ভাঙনের ফলে এই দুর্যোগের শিকার হয়েছে। অর্থাৎ তারা সন্তানদেরকে একবার স্কুলে ভর্তি করেছে, কিন্তু পাড় ভাঙনের ফলে সেইখানকার ঘরবাড়ি, স্কুল, তাদের জমি জায়গা সমস্ত কিছুই কিন্তু দুর্যোগের কবলে নষ্ট হয়ে গেছে। তাদের পক্ষে আবার নতুন করে শুরু করাটা সম্ভব নয়, ফলে তারা কিন্তু বঞ্চিত হয়ে রয়ে যায়। আর কি, সামাজিক এবং সাংস্কৃতিক কারণ খুব ইম্পর্টেন্ট। অনেক বাচ্চা যারা সামাজিকভাবে নিচু শ্রেণীর মধ্যে পড়ে, আমি তো দুটি জাতিই জানি, একটি হচ্ছে মহিলা এবং একটি হচ্ছে পুরুষ, যদিও বর্তমানে আরেকটি যুক্ত করাতে পারে তৃতীয় লিঙ্গ। আর বাকিগুলো হচ্ছে সমাজের সৃষ্টি। কারণ আগে সমাজের কর্ণধার ছিল উঁচু তলার মানুষেরা, তারা তাদের প্রয়োজনে যারা দুর্বল তাদেরকে যতটা নিপীড়ন শোষণ করা যায়, সেই জন্য তারা এই শ্রেণী বিভাজন করে। যদি কোনো এসসি সম্প্রদায়, এসটি সম্প্রদায়ের বাচ্চা পড়াশুনো করে টিচার হয়ে যায়, পড়াশুনো করে যদি একটা বড় পোস্টে চলে যায়, তাহলে উঁচু জাতিদের কাজ কারা করবে? এটা কিন্তু প্রাচীনকালে ভাবা হয়েছে, তাই কিন্তু শ্রেণী বৈষম্য রাখা হয়েছে। তোমরা পড়েছ ব্রাহ্মণ্য, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে উপরের তিন শ্রেণী, তাদের সেবা করার জন্য তো শূদ্ররা। তাহলে কেন তাদেরকে শূদ্র করে রাখা হয়েছিল? তার কারণটা হচ্ছে যাতে ওই মানুষগুলো উপরের তিন শ্রেণীর মানুষের বেগার খাটতে পারে, সেবা দিতে পারে, তার জন্য। তাহলে এই সমস্ত প্রান্তিক শ্রেণীর যে মানুষেরা, যারা সামাজিক যে মর্যাদা সেটা থেকে কিন্তু বঞ্চিত, তারা কিন্তু স্বাভাবিক শিক্ষার সুযোগ পায় না। তোমরা অনেকেই জানো কর্ণ সুতপুত্র, সুত মানে শূদ্রপুত্র হওয়ার জন্য তাকে কিন্তু শিক্ষাদান দেয়নি কে? গুরু দ্রোণাচার্য। মানে অর্জুনকে যারা শিক্ষা দিয়েছে, কর্ণকে দেয়া হয়নি। কর্ণ সত্যি হলেও সত্যতা সে তো জানতো না, মিথ্যা বলেই কিন্তু পরশুরামের কাছে শিক্ষা নিয়েছে যে আমি ক্ষত্রিয় সন্তান। যদিও সে ক্ষত্রিয় সন্তান, কিন্তু সে তো জানতো না। তাহলে সেই মিথ্যার আড়ালেই কিন্তু পরশুরামের কাছ থেকে শিক্ষা নিয়েছে। তাহলে এটুকু আমরা চোখের সামনে দেখতেছি বা দেখতে পাই বিভিন্ন রকমের মধ্যে। যারা পিছিয়ে পড়া জাতি, নিম্ন বর্ণের জাতি ছিল, তাদের গায়ে শিক্ষা ছিল না।
তারা শুধুমাত্র ওই উচ্চ বর্ণ উচ্চ জাতিদের সেবা করার জন্য ছিল। আমরা কর্ণকে দেখলে তা বুঝতে পারি, বা কর্ণের ঘটনা পড়লে বুঝতে পারি। আর কি, লিঙ্গ ভিত্তিক বৈষম্য এখনো অনেক পরিবারে আছে। আমি যে কোচিং সেন্টারটায় পড়াই সেখানেও দেখি মেয়েগুলো এসে কত কাকুতি মিনতি করে, কত সুন্দর পড়াশুনো করে। তাদের কাছে এখনো, তার মা বাবার কাছে, মেয়ে তো হচ্ছে পরের, মানে পরের ধন আর কি, এক কথায়। একে তো শ্বশুর বাড়ি চলে যাবে, পড়ালেখা করে লাভ কি, চাকরি করলে কি থোড়ি আমাকে দিবে। এগুলো সত্যিই কষ্ট দেয়। ছেলেকে পড়াচ্ছে কি ব্রেনওয়ে ইউনিভার্সিটি কলকাতাতে আছে, একটা বড় আইটি সেক্টর এরকম নিয়ে হয়, হয়তো কম্পিউটার টম্পিউটার করায়। ব্রেনওয়ে, আই থিঙ্ক, আমি মনে করতে পারি ব্রেনওয়্যার বা ব্রেনল্যান্ড এরকমই একটা হবে। ইউনিভার্সিটিতে তার দাদাকে পড়ানো হচ্ছে। কিন্তু সেই বাচ্চা মেয়েটাকে, যে টুয়েলভ টুয়েলভ ক্লাসে পড়ছে, তার মধ্যে এত রেস্ট্রিকশন, এই করা যাবে না, সেই করা যাবে না। তার দাদা দুটো মোবাইল, একটা পড়াশুনো পারপাসে আর একটা হচ্ছে গেম খেলা পারপাসে। ও সরকারি যে 10,000 টাকা মোবাইল কেনার জন্য পেয়েছিল, সেটা মোবাইল কিনে তার দাদা নিয়ে নিয়েছে। কেন? তার দাদা একটাই পড়াশুনো করবে, কারণ সেটাতে গেম খেলা যাবে না, আর একটা পড়াশুনোর জন্য। তার কাছে কোনো কিছু নেই। আমি অনেক সময় নোটস গুলোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই এবং বলে দিই তুলে নিবে, সেই বাচ্চাটার জন্য আমাকে জেরক্স করে নিয়ে যায়। আমি তাহলে এখনো এরকম লিঙ্গ ভিত্তিক যে বৈষম্য আমাদেরকে কাঁদিয়ে তোলে। সে বড় ভাই, সে কি এমন, সেও তো আমার কাছে পড়েছে, ফাঁকিবাজের একদম অর্ধ ছিল যাকে বলতে হয়, সেও তো আমার কাছে পড়েছে। আমি তো জানি সে কেমন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার 5 দিন 7 দিন আগে বাইক কিনে দিতে হবে, নাহলে পরীক্ষা দিব না। ছেলে, বাবারে, দিতেই হবে। তাহলে যারা কন্যা সন্তান, তারা কিন্তু বিভিন্ন রক্ষণশীল পরিবারের কাছে শিক্ষার আওতা থেকে অনেকখানি দূরে ছিল। সত্যিই কষ্ট দেয় জিনিসগুলো। আর কি, সাংস্কৃতিক যে ভিন্নতা এবং ভাষার বাধা, একটু আগেই বলেছি, যদি মাতৃভাষায় শিক্ষার প্রচলন না থাকতো, এই যে পিছিয়ে পড়া সমাজের মানুষ যারা আদিবাসী সম্প্রদায়, তারা কিন্তু এগিয়ে আসতে পারতো না। এখনো অনেক আদিবাসী সম্প্রদায়ের বাচ্চা, আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে। আমার, মানে আমার বলবো না, আমাদের জমিতে কাজ করতে একটা কাকু সম্পর্কের, আদিবাসী সম্প্রদায়ের, তার মেয়ের বিয়ে দিচ্ছে, মেয়ে ক্লাস 5-এ পড়ে। আমি অবাক, ক্লাস 5-এ পড়ে। তাহলে ওই বাচ্চাগুলোর কিভাবে তারা পড়াশুনোর আঙিনায় আসবে? সাথে আসছে কি, পারিবারিক কারণ, অভিভাবকের অসচেতনতা এবং নিরক্ষরতা। তাজ্জব ব্যাপার, চোখের সামনে বিষয়গুলো দেখতে পাই। এখনো অনেক বাচ্চা মনে করে পড়াশুনো করে কি হবে, ও চাকরি পায়নি, সে চাকরি পায়নি, পড়াশুনোর দরকার নাই, তুই খাট। এখনো এই রকম বিষয়গুলো আছে। অ্যাকচুয়ালি শিক্ষার গুরুত্ব কি? এনলাইটমেন্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনটাকে আরো আলোকিত করা, এইটা শিক্ষা, নট চাকরি। তখনকার সময়ে প্রচুর পরিমাণ লড়াই হতো। মানে আজ থেকে আমি 30, 35, 40 বছর আগের কথা বলছি, আমার বাবা যখন ছোট ছিলেন। তো এখনো বলেন যে যদি বাবা আমি 8 ক্লাস পর্যন্ত পড়তে পারতাম না, জাস্ট যে মেডিসিনটা লিখতে হবে সেটাকে আমি ইংলিশে প্রেসক্রাইব যদি করতে পারতাম, আমি আজ কোথা থেকে কোথায় যেতাম তার কোনো জায়গা ছিল না। কারণ যে ম্যানেজমেন্টের যে বুদ্ধিটা রয়েছে, গ্রাজুয়েশন পাস করা, মাস্টার ডিগ্রি পাস করা ছেলেরাও পাচ্ছে না বাবার সাথে। বাবা কতদূর পড়াশোনা করেছেন? ক্লাস 3। আমি বলি কেন পড়োনি? বলছে 2 দিন ছাড়া তখন গ্রামে গ্রামে লড়াই, কারণ চারিদিকে ফসল না হলে হাহাকার, এই জায়গার লোক ওই গ্রামে হামলা করে বা আক্রমণ করে ধান চাল চুরি করে নেওয়া। বলছে 5 মাস 6 মাস করে মেদিনীপুরের বিভিন্ন সিনেমা হলে আমরা এসে, মানে যাকে বলবো ওই পরিষ্কার করে দেওয়া বা ঝাঁটিয়ে দেওয়া, এই সব কাজগুলো করেছি। যদি 8 পর্যন্ত পড়তে পারতাম
আজ কলকাতার বুকে একটা বড় যে কীটনাশক পেস্টিসাইড কোম্পানি, তারা আমাকে বলছে। তাহলে এই যে পারিবারিক অসচেতনতা, শিক্ষার গুরুত্ব কোথায় বাবা বুঝতে পেরেছেন, তাই আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু অনেক পরিবার আছে এখনো শিক্ষার গুরুত্ব কোথায় সেই বিষয়টা সব জায়গায় চাকরি নয়। আমার বাড়ির পাশে একটি ছেলে আছে, মানে মায়ের একটি মেয়ে সন্তান হওয়ার 8 বছর পর ছেলে সন্তান হয়েছে, তো নাকি একদম সোনার টুকরো ছেলে, আমার থেকে বছর 5 ছোট, পড়াশোনার কিচ্ছু জানে না, নিজের নামটা লিখতে জানে না। আমার কাছে অন্নপূর্ণা ফিল আপ করতে এসছে, বলি কেন? বলে ছেলের টিপ ছাপ। আজকালের যুগে ছেলের টিপ ছাপ, ভাবনা চিন্তা করো। সে রাজমিস্ত্রির কাজ করে, 100 টাকাকে বলে 1 টাকা, 1000 টাকাকে বলে 10 টাকা। এই মানুষগুলো কিভাবে সমাজে এগিয়ে যেতে পারবে? তাহলে পরিবারের অশিক্ষা এবং অসচেতনতার জন্যই কিন্তু এই বঞ্চিত শিশু তৈরি হয়। আমি মেদিনীপুরের বুকে এরকম অনেক দেখি। আর কি, পারিবারিক বিশৃঙ্খলা এবং পারিবারিক ভাঙন প্রচুর দেখা যায়। মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার জন্য ছেলে মেয়ে যে আদর, যে ভালোবাসার মধ্য দিয়ে বড় হতো, সেটা না থাকার জন্য তাদের মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে তারা কিন্তু শিক্ষাক্ষেত্র থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে বা স্কুল ছুট হয়ে যাচ্ছে। আর কি, সাংস্কৃতিক পরিবেশের অভাব। অনেক জায়গায় বই পড়া বা এই বিষয় সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয় না। যেমন সত্যি কথা বলতে খুব কষ্ট লাগে, আমার গ্রামে আমি একমাত্র ছেলে, মানে আমি আমার গ্রাম বলবো না, পুরো গ্রামটার আমাদের যে কমিউনিটি গুলো রয়েছে 3টে জায়গার মধ্যে, আমি সবচাইতে বেশি শিক্ষা গ্রহণ করেছি। আমার থেকে 6 বছরের যে ছোট বাচ্চা, সে তার এখন ছেলের বয়স 6 বছর। তার কারণ কি, পাড়ার মধ্যে সাংস্কৃতিক চর্চার পরিমাণ সেইভাবে না থাকার জন্য বাচ্চারা শিক্ষার জন্য যে মোটিভেশনটা দরকার, প্রাথমিক যে উদ্দীপনাটা দরকার, সেই উদ্দীপনাটা না পাওয়ার জন্য তাদের কাছে শিক্ষা গ্রহণটা হয়ে ওঠেনি। আশা রাখছি বিষয়গুলো বুঝতে পারছি। এরপরে যে মেন টপিকের মধ্যে আসছি, এই যে বঞ্চিত শিশুদের মধ্যে নারী, এসসি, এসটি আর শারীরিকভাবে বলবো না, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এই 4 ধরনের মধ্যে আজকে আমরা প্রথম শুরু করছি নারী শিক্ষা সংক্রান্ত সমস্যা। আমরা একদম প্রাচীন কালের যদি কথা জানি, তোমরা অনেকেই নাম শুনেছ, ঘোষা, অপলা, লোপামুদ্রা, বিশ্ববারা, এরা কিন্তু মহীয়সী নারী ছিল, যারা সেই সময় বৈদিক যুগে শিক্ষা গ্রহণ করেছে। কিন্তু পরবর্তীকালে আমরা আস্তে আস্তে দেখেছি নারী শিক্ষা একদমই নষ্ট হয়ে যায়। আজ বিভিন্ন সরকারি সহায়তায় কিছুটা হলেও নারী শিক্ষার প্রসার ঘটেছে। আমি অবশ্যই আমাদের প্রিভিয়াস যে মুখ্যমন্ত্রী ছিলেন তাকে অনেকটাই থ্যাঙ্কস, তার একটাই কারণ, কন্যাশ্রীর মতো একটা প্রকল্প এনে অ্যাটলিস্ট মেয়েগুলোকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগটা দিয়েছে, যাতে 18 বছরের আগে তার বিয়েটা না হয়। যদি 18 বছরের আগে বিয়ে হয়, তার দৈহিক গঠন সম্পূর্ণ হয়নি, তার মানসিক গঠন সম্পূর্ণ হয়নি, তাহলে সেই জায়গা থেকে তাদেরকে অ্যাটলিস্ট ক্লাস 12 পর্যন্ত পড়ার সুযোগটা করে দিয়েছিল কিন্তু এই কন্যাশ্রী। কারণ কন্যাশ্রী এবং রূপশ্রী একসঙ্গে দুটো প্যারালালি চলতো, কন্যাশ্রী 25,000, রূপশ্রী 25,000, যার জন্য মা বাবা যাদের দরিদ্র পরিবারের, তারা এটার জন্যই পড়াতো যে মেয়েটার উচ্চ মাধ্যমিকের পরে বিয়ে দেবো, এককালীন বাবু 50,000 টাকা পাবো, আমার এটা সেটা করে এটা করে হয়ে যাবে, ছোটখাটো করে একটা বিয়ে ঘর। এই একটা কাজেও একটা মেয়েকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগটা দিয়েছে, এটার জন্য সত্যি ওনাকে একটা
অনেক অনেক বড় ধন্যবাদ বা থ্যাঙ্কস। না হলে প্রত্যন্ত গ্রামগঞ্জে আমি অনেক জায়গায় গিয়েছি সার্ভে করার জন্য। আমি ওই কোন দিকে একটা জায়গা, নামটা ভুলে যাচ্ছি, কেশিয়ারের দিকে একটা জায়গায় গিয়েছিলাম, ম্যাক্সিমাম এসসি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষগুলো আছে। বাবা মাতাল, মা খুব কষ্ট করে শুধুমাত্র ছেলেটাকে পড়াচ্ছে, তার একটাই কারণ যে ছেলেটা আমাদেরকে দেখবে, মেয়েটাকে যা হোক করে বিয়ে দিয়ে দেবে। তাহলে সেই জায়গা থেকে মেয়েকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যদি পড়াই, বিয়ে দেওয়ার জন্য যে টাকাটা পাবো, এটার জন্য তার উচ্চ মাধ্যমিক পড়া। তাহলে মেয়েটা নিজেকে মানসিক, শারীরিক এবং শিক্ষা দিক থেকে ডেভেলপ করার একটা সুযোগ পেয়ে গেল এই কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের মাধ্যমে। এবারে আমরা আসি কি কি সমস্যাগুলো দেখা দিত। সত্যি কথা বলতে আমরা নারী পুরুষ সমান বলে দিলেও এখনো কিন্তু এই সমানতা সব জায়গায় পাইনি। বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন ধর্মের মানুষেরা এখনো তাদের মধ্যে বিভিন্ন রকমের কুসংস্কার ছড়িয়ে আছে, যার জন্যে এই নারী শিক্ষা সেই পরিমাণ কিন্তু প্রসার লাভ করতে পারেনি। আর কি, পৃথক বিদ্যালয়ের অভাব। সত্যি কথা বলতে আমি যখন ছোটবেলায় যে বিদ্যালয়গুলোতে পড়েছি তখন তো অতটা ডেভেলপমেন্ট ছিল না। তখন আমাদের সেই রকম কোনো শৌচালয় ছিল না বিদ্যালয়ে। কেমন ভাবে আমরা ওয়াশরুম যেতাম, ছেলেরা যাবে ফার্স্ট পিরিয়ডে, মেয়েরা যাবে সেকেন্ড পিরিয়ডে, অথবা মেয়েরা যাবে ফার্স্ট পিরিয়ডে, ছেলেরা যাবে সেকেন্ড পিরিয়ডে, এইভাবে ওয়াশরুম যেতে হতো। তাহলে পৃথক বিদ্যালয়ের অভাব থাকছিল। দূর দূরান্ত থেকে মেয়েরা পড়তে আসতে পারতো না বা পড়তে দিতে পারতো না। বালিকা বিদ্যালয় আলাদাভাবে না থাকার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যার জন্যে নারী শিক্ষা সেইভাবে ঘটেনি বা নারী শিক্ষায় সমস্যা দেখা গেছে। অভিভাবকদের মানসিকতা, একটু আগে যেটা বললাম যে পুরুষ সন্তান আমাকে খেটে খাওয়াবে, কিন্তু মহিলা সন্তান বাড়ির কাজ জানবে, দুটা রান্না শিখিয়ে দেবো আর বিয়ে দিয়ে দেবো। অর্থাৎ এইরকম একটা মনোভাব থাকার জন্য কন্যা শিক্ষার জন্য তারা বিশেষ রকম সচেতনতা দেখায়নি, যার জন্য নারী সেই পরিমাণ শিক্ষিত হতে পারেনি। আর কি, অবকাঠামোগত সুবিধার অভাব। একটা বিদ্যালয়ে, যেটা আমি একটু আগে বলছিলাম, প্রাতিষ্ঠানিক স্তরে মেয়েদের জন্য কোনো শৌচাগার নেই, মেয়েদের পৃথক শৌচাগার যদি না থাকে তাহলে তারা কিভাবে সেই জায়গায় পড়াশুনো করতে পারবে? সম্ভব নয়। আর কি, পছন্দের বিষয়ের অভাব। সত্যি কথা বলতে তোমরা অনেক পড়েছো, অনেক সিনেমাতেও দেখেছো যে নারীদের ক্ষেত্রে আগে পাইলট, তারপরে ইঞ্জিনিয়ার, এগুলো হওয়ার কোনো স্কোপ ছিল না। আমি এই মুহূর্তে মেয়েটার নাম ভুলে যাচ্ছি, উনি একটা ব্রডকাস্ট এসে বলেছিলেন, আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছিলাম, ইঞ্জিনিয়ারিং কলেজে মেয়েদের জন্য আলাদা টয়লেট ছিল না। একটা সিনেমা রয়েছে এয়ার হোস্টেস নয়, সেটি এরোপ্লেনের পাইলট হবেন মহিলাটি, ওনাকে ড্রেস চেঞ্জের কোনো জায়গা ছিল না আলাদা করে, কারণ ছেলেরা যে যার রুমে ড্রেস চেঞ্জ করে নিতে পারতো একসঙ্গে। তাহলে একদিক দিয়ে এই সমস্যাগুলো ছিল। শিক্ষাক্ষেত্র মেয়েরা যেটা চাইতো সেটা পড়তে পারতো না। তাদের যে যে বিষয়গুলো মেয়েদের জন্য লাগবে বলে তথাকথিত মানুষেরা মনে করত, সেই সেই বিষয়গুলি ছাড়া অন্য বিষয় পড়তে পারতো। যেমন একটু আগে বললাম পাইলট, ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলো কিন্তু মেয়েরা পড়তে, মেয়েরা কি পড়বে, কি কলা পড়বে মেয়েরা, পুষ্টি পড়বে মেয়েরা, এই সমস্ত বিষয় পড়বে তারা। কিন্তু বিজ্ঞান, অঙ্ক, সায়েন্স, এগুলো সব পড়বে ছেলেরা। এই রকম একটা বিষয় কিন্তু ছিল। আর কি,
নির্দিষ্ট বিষয়ের প্রতি ভুল ধারণা, এই যে একটু আগে বলছিলাম যে মেয়েরা অঙ্কে দুর্বল, বিজ্ঞানে দুর্বল, এইটা কিন্তু একটা ভুল ধারণা। কারণ এরকমও অনেক প্রফেসর আছেন যারা মহিলা, কিন্তু অঙ্কেতে অনেক ভালো নাম করেছে। ব্যাপারটা কি, আমরা তাদেরকে তাদের যে মস্তিষ্কের মধ্যে যে গুণাগুণ রয়েছে তাকে প্রকাশিত হওয়ার ছোটবেলা থেকেই সুযোগ দেয়নি। এটা বাস্তবিক সত্য কথা যে বর্তমান সময়ের মেয়েদের মধ্যে অতটা অঙ্ক বা বিজ্ঞানের প্রতি সক্রিয়তা নেই। তার কারণটা ছোটবেলা থেকেই তৈরি করে দেওয়া হয়েছে। একটা বাচ্চা যদি 10 বছর অঙ্কের মতো বিষয় থেকে পারিবারিক, আর্থসামাজিক বিভিন্ন কারণে দূরে থাকে, সে উচ্চ মাধ্যমিকের পরে বা মাধ্যমিকের পরে কিভাবে সায়েন্স নিবে? তাহলে এই যে দুর্বলতা ছোটবেলা থেকে তার মধ্যে দেওয়া হয়েছে যে তুই পারবি না, তাই তার দুর্বলতা। আর কি, অর্থনৈতিক সমস্যা, যে একদমই সত্য কথা, ছেলে আমাকে খাবে, তাকে পড়ালেই হবে, আমার তো পয়সা সীমিত, মেয়েকে না পড়ালেও হবে। এই যে একটা অর্থনৈতিক সমস্যা, মেয়েদের শিক্ষার দরকার নেই, তারা ওই রুটি তৈরি করতে পারলে, ভাত তৈরি করতে পারলেই হবে, এই ধরনের একটা খারাপ মনোভাব, যেটা অর্থনৈতিক সমস্যাটাকে আরো কিন্তু বাড়িয়ে দিয়েছে। এরপরে কি আছে, কুসংস্কার এবং সামাজিক রক্ষণশীলতা। বিভিন্ন রকম যে জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী, তাদের মধ্যে অনেক ধরনের কুসংস্কার ছিল, যে কুসংস্কারগুলোতে নারী শিক্ষাকে অনেকটা ক্ষতিগ্রস্ত করেছিল। বউ বেশি পড়লে বিয়ে হবে না, মানে মেয়ে বেশি পড়লে বিয়ে হবে না, এই হবে না, সেই হবে না, 1000 টাকালি হবে না। তো এই জন্যেও কিন্তু মহিলা বা নারীরা সেইভাবে শিক্ষার আওতায় আসতে পারেননি। উচ্চশিক্ষার সুযোগের অভাব, যে উচ্চশিক্ষার জন্য সর্বদা মেয়েদের জন্য আলাদা কলেজ নেই, ঠিক আছে, সহ শিক্ষার সুযোগও অনেক কলেজে নেই, যার জন্য কিন্তু উচ্চশিক্ষায় তারা, সে যেমন বললাম ইঞ্জিনিয়ারিং কলেজে ওমেন্স টয়লেট ছিল না উনি যখন প্রথম ইঞ্জিনিয়ারিং হয়েছিলেন। আর কি, আইন ও সুযোগের অকার্যকরিতা। দেখো আমরা হাজার বলি বাল্য বিবাহ নেই, তাহলে আমি বললাম যে ক্লাস 5-এ কিভাবে হলো বিয়ে? আমার থেকে 6 বছরের ছোট বাচ্চা, তার 6 বছরের সন্তান কিভাবে হলো? নিশ্চয়ই বাল্য বিবাহ হয়েছে। এখন সরকার বর্তমানে কিছুটা সচেতন হয়েছে, মানে আমি যদি বিগত 2-5 বছরের কথা বলি, সচেতনতা একটুখানি বেড়েছে। সত্যি কথা বলতে এখনো আইনের মধ্যে প্রচুর ফাঁকা স্থান রয়েছে। হীনমন্যতা এবং আত্মবিশ্বাসের মেয়েদেরকে সবসময় শিক্ষা গ্রহণে একটা বাধা দিয়েছে, যেখান থেকে তারা নিজেদের মধ্যে যে আত্মমর্যাদা বোধ, এটা তৈরি করতে পারেনি, তাই তারা পিছিয়ে পড়ে গেছে। আমার সঙ্গে মাস্টার ডিগ্রি করেছিল একজন মেয়ে, আমি তার ইচ্ছাটা দেখে সত্যি অবাক। সে বলছে আমি একজন ভালো ওয়াইফ হতে চাই, ভালো রান্না করে পরিবারকে ভালো রাখতে চাই। এটাও তার একটা আলাদা রকম আত্মবিশ্বাস। আবার অনেকেই আছে যে না, আমি শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চাই। দুটোই ঠিক। আর কি, আর্থিক যে প্রতিবন্ধকতা এবং ভ্রান্ত দৃষ্টিভঙ্গি। অবশ্যই, যে একটা কথা আগে বলছিলাম, মেয়েকে পড়িয়ে কি হবে, চাকরি পেয়ে গেলে তো শ্বশুর বাড়িতে চলে গেলে আমাদেরকে তো আর পয়সা দিবেন, আমাদেরকে আর বেতন দিবেন, দেখো লিখে দিচ্ছে কন্যা সন্তান অন্যের সংসারে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তাই পিতৃকুলের শিক্ষার দায়িত্ব তারা নিতে চায় না, আর শ্বশুরকুলে এই দায়িত্ব নেয় না, স্বাভাবিক মনে করে, নেওয়াটাকেই স্বাভাবিক, মানে না নেওয়াটাকে আর কি, নিতে আমি কেন নিব এখন থেকে। ফলে নারী শিক্ষা ব্যাহত হয়েছে। নিরাপত্তাহীনতা, রাস্তাঘাটে আমরা দেখতে পাই খুব নৃশংস ঘটনাগুলো, যেগুলো সত্যি আমাদের এই যে সবচাইতে উচ্চ বৌদ্ধিক ক্ষমতা সম্পন্ন আমরা জীব বলি,
আমরা কিন্তু সেই পশুকে পশুই আছি, জীব হচ্ছে না ঠিক করে। এই যে একটা বিরাট রকম নিরাপত্তার অভাব তৈরি হচ্ছে, আমরা বিভিন্ন রকম পত্র পত্রিকায় তার চিত্র দেখতে পাচ্ছি। সামাজিক মর্যাদার অভাব, নরমালি আমরা দেখতে পাচ্ছি সমাজে পুত্র সন্তানকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, কন্যা সন্তানকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি দেখা যাচ্ছে কন্যা সন্তান তারা নিতেও চাইছে না। তারপর তো বলেইছি বিভিন্ন রকম অপুষ্টি এবং স্বাস্থ্যহীনতার শিকার রয়েছে। 1 গ্লাস দুধ ছেলেকে দেওয়া হবে, আর ছেলে দুধ খেয়ে নেওয়ার পরে ওই গ্লাসটাকে ধুয়ে 1 গ্লাস জল মেয়েকে দেওয়া হবে। এই রকমও কিন্তু অনেক রক্ষণশীল পরিবারে আছে। অবিশ্বাস্য, এগুলো ভাবতে সত্যি আমাদেরকে নাড়িয়ে দেয়। আর কি পশ্চাৎ মনোভাব যেটা রয়েছে, অর্থাৎ আমরা চাই না অনেকে যে নারীরা এগিয়ে যাক, তারা ঘরেই থাক। এই রকম বিকৃত মানসিকতার মানুষ কিন্তু এখনো সমাজে রয়েছে। আমরা বলবো নারী পুরুষ কাউকেই কোনো বেশি সুযোগ সুবিধা দেওয়ার দরকার নেই, প্রত্যেকে সমান এবং সমান সুযোগ সুবিধা দেওয়ার দরকার। কিন্তু এখন পর্যন্ত যারা পিছিয়ে আছে, নিশ্চয়ই কিছু নারী পিছিয়ে আছে, তাদেরকে সুযোগ দিয়ে বর্তমান স্রোতে আনা, এটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত। আর কি নারী শিক্ষার সমাধানে কি কি উপায় রয়েছে, এই যে আমরা দেখতে পেলাম নারী শিক্ষার বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যাগুলোর জন্য কি কি উপায় নিতে পারি, আমরা কোন কোন বিষয়গুলোকে আমরা যদি একটু ঠিক করতে পারি তাহলে নারীরা শিক্ষার আঙিনায় আসতে পারবে। প্রথমেই কি বলবো, অর্থনৈতিক সহায়তা, যেটা আমরা কন্যাশ্রীর কথা একটু আগেই বলছিলাম। অর্থাৎ নারীদেরকে প্রাথমিক স্তর থেকে যদি উচ্চশিক্ষা পর্যন্ত আমরা বিভিন্ন রকমের যে বৃত্তি বা উপবৃত্তি যাই বলি না কেন, এগুলো দ্বারা শিক্ষার আঙিনায় আনা সম্ভব এবং সেগুলো করারও চেষ্টা হচ্ছে। পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন রকমের যে শিক্ষা সামগ্রিক বা শিক্ষা উপকরণ সেগুলোর বিতরণ করা। তোমরা দেখতে পাচ্ছ অনেকেই স্কুলগুলোতে খাতা, বই, জামা কাপড়, সাইকেল এবং প্রয়োজনীয় যে শিক্ষা উপকরণ, আমার সত্যিই ভালো লেগেছে যে ছোট ছোট বাচ্চাগুলো বুট পেয়েছে, শু পেয়েছে, ভাববার বিষয়। আমরা তখন থলে নিয়ে বিদ্যালয়ে যেতাম, থলে। এখনকারের একটা গরিবের বাচ্চাও কিন্তু কালো রঙের যে শুগুলো, আমি আমার জীবনে পড়ার সুযোগ পাইনি ছোটবেলায় শিক্ষা গ্রহণে, এখন বিভিন্ন ইন্টারভিউ ফেস করতে গিয়ে নিয়েছি অবশ্যই, ছোটবেলায় কখনো পাইনি। তাহলে এই যে সুযোগটা করে দিয়েছে, এক্ষেত্রে কিন্তু পরিবার যেখানে মেয়েকে পড়াতে চাইতো না, কিছুটা হলেও পড়াতে চাইছে, যে সবই তো ফ্রিতে, যাক না, খাবারটাও পেয়ে যাচ্ছে, বিদ্যালয়ে বইপত্র পেয়ে যাচ্ছে। মিড ডে মিল খুব খুব ইম্পর্টেন্ট বিষয়, আমি আমার চোখের সামনে দেখতে পাই যে মিড ডে মিলের জন্য, যেমন আমার বাবা বলে যে তোদের মতো যদি আমাদের মিড ডে মিল থাকতো না, আমি একদিনও স্কুল কামাই করতাম না। কারণ তারা দিনে এক বেলাই খেত। তখনকার সময় দাদু কাজে গেছে, কাজ করে আসলে টাকা আনবে, সেই টাকার পরে ভাত হবে, মানে যাকে আমরা বলি নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। অবকাঠামোগত উন্নয়ন করতে হবে আমাদেরকে, বিদ্যালয়গুলোতে পৃথক যে শৌচালয়ের অবস্থা এবং মেয়েদের স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের হাইজিনের যে ব্যাপারটা, সেই দিকটা একটু মাথায় রাখতে হবে। আর কি বিদ্যালয়ের যে ভৌগোলিক যে পরিকাঠামো বা ভৌগোলিক যে জায়গাটা, সেটা তুলনামূলক সহজ করতে হবে, যে পার্বত্য অঞ্চলে বাচ্চারা কিভাবে আসবে, সেখানে কিছু রাস্তা করতে হবে। কোনো একটা জায়গায় দেখেছি আমি, আমার একটা দাদা সম্পর্কে চাকরি করে রশিদপুর না সামথিং, ওইদিকে বন্যার সময় বাচ্চারা জামা কাপড় খুলে দিয়ে, ওই ক্লাস প্রাইমারি স্কুলের বাচ্চারা তো জামা কাপড় খুলে দিয়ে বা গেঞ্জি ফেঞ্জি পরে নদীতে সাঁতার কেটে তারপরে স্কুলে আসবে।
কারণ সামান্য একটা বাঁশের পোল আছে, ওই একটু সামান্য জল হলেও ধোয়া হয়ে বাঁশের পোল পালিয়ে যায়। তাহলে এই যে বিদ্যালয়ে আসার যে সুগমতা, আগে দুর্গম ছিল, এখন সুগম করতে হবে। সেই দিকে যাতে সাইকেল যেতে পারে, বাস যেতে পারে, সেরকম ব্যবস্থা কিন্তু করতে হবে। আর কি, নিরাপত্তা দিতে হবে। সবচাইতে বড় বিষয়, ওই শিশুগুলো যাতে সহজে বিদ্যালয় থেকে, কলেজ থেকে নির্দ্বিধায়, ভয়হীন ছাড়াই বাড়িতে ফিরে আসতে পারে, এই সুযোগটা দিতে হবে। যেমন আমার দিদি বাড়ি যেখানে, সত্যি সেখানে বিদ্যালয়গুলো মানে উচ্চ শিক্ষার বিদ্যালয় যেগুলো, মানে 8-এর পর থেকে যে স্কুলগুলো হয়, 9, 10, 11, 12, সেটার জন্য 10-12 কিলোমিটার দূরে যেতে হয়। এবং তার সাইডে একটা বিরাট বড় নদী রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন সময় কিছু কিছু বাচ্চা মহিলার প্রতি খারাপ, বা বাচ্চা মেয়ের প্রতি খারাপ আচরণ করা হয়েছে, এবং একজনকে তার প্রতি একটা অকথ্য অত্যাচার করে মেরেও দেওয়া হয়েছে। তাহলে এই নিরাপত্তাটা যদি না দিতে পারে, তাহলে সেখানে কখনোই বাচ্চারা 8-এর পরে আর শিক্ষার দিকে এগোতে চাইবে না। যার বাড়িতে দাদু থাকবে নিয়ে যাওয়ার নিয়ে আসার, সেই যাবে। বা কারো যদি মা বাবার মধ্যে কেউ একটা সচেতন হয়, আমি নিয়ে যাব মেয়েকে, আসবার সময় নিয়ে আসব, তবেই শিক্ষা গ্রহণ সম্ভব। কিন্তু আমাদের মতো খেটে খাওয়া মানুষের পক্ষে মা বাবার একজনকে সবসময় ছেলে মেয়েদের শুধুমাত্র পড়াশুনো যাতায়াতের ক্ষেত্রে লেগে থাকাটা সম্ভব নয়। তাহলে এই সমস্যাগুলোর উপায় করতে হবে, মানে এগুলোকে নিরাময় করতে হবে। আর কি, আইনি পদক্ষেপ করতে, আমরা করেছি যদিও, বাল্য বিবাহ প্রতিরোধ করার আইন করেছি, বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ নিয়েছি। কেউ যদি তার মেয়ের বিয়ে দিতে যায়, পার্শ্ববর্তী কোনো যদি কেউ বলে দেয়, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ এসে সেই বিয়েটাকে বন্ধ করার ব্যবস্থা করে। তাহলে এগুলোর প্রতি আরো নজরদারি বাড়াতে হবে। শুধু মেয়ের বিয়ে দিয়ে বন্ধ করলাম, তাকে বিদ্যালয়ে ভর্তি করতে হবে, এবং বিদ্যালয়ে যখনই আসছে না, তখনই সঙ্গে সঙ্গে স্কুল যিনি মাস্টার থাকেন, ওনাকে পুলিশ স্টেশনে খবর দিতে হবে যে কেন আসছে না, দেখুন আপনারা। আর কি, নারীদের কর্মসংস্থানে উৎসাহ দিতে হবে, যাতে তারা শিক্ষার শেষে কিছু একটা কাজ পায়। যদি শিক্ষার পরে কিছু একটা না কাজ পায়, না তার পেটের ভাতটা জোগাড় করতে পারে, তাহলে কিভাবে তোমরাই বলো নারী শিক্ষা গ্রহণের দিকে এগিয়ে যাবে বা উৎসাহী হবে? 4 নাম্বার কি, সামাজিক এবং পারিবারিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যে কন্যা শিশুও একটা সন্তান, সেম টু সেম পুত্র সন্তানের মতো, এই মনোভাবটা আমাদের মধ্যে আনতে হবে। এই মনোভাবটা আনলে আমরা কিন্তু এই যে নারী শিক্ষার পথে বাধা, তাকে দূর করতে পারবো। আমি দেখেছি, সত্যি ভালো লাগে, কিছু কিছু মানুষকে, প্রচুর সম্পত্তির মালিক, ডাক্তার বা বড় বিজনেসম্যান, একটি মাত্র সন্তান নিয়ে যেতাও মেয়ে সন্তান হয়ে যাওয়ার পর আর দ্বিতীয় ছেলে সন্তানের আশা করেনি। তাদের স্থিরই ছিল একটি সন্তানই নেব, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। তাহলে এই রকম মনোভাব আমাদেরকে তৈরি করতে হবে। আর কি, বাবা মা এবং স্থানীয় নেতাদেরকে সচেতন করতে হবে। মানে যারা স্থানীয় নেতা নেত্রী থাকবেন, তারা প্রত্যেকটা পরিবারকে বোঝাবেন যে নারী পুরুষ উভয়ই সমান, এবং সবাইকে সমানভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। তোমরা যারা ছেলেরা আছো 1-2 নাম্বারের জন্য এসএসসি তে কেটে গেছো, তারা এইটা খুব আফসোস করছো, যদি মেয়ে হতাম চাকরিটা কিন্তু পেয়ে যেতাম। আমার অনেক বন্ধু বান্ধব বলে যে যদি মেয়ে হতাম, যারা 1 নাম্বারে কেটে গেছে, সুন্দর কিন্তু চাকরিটা পেয়ে যেতাম। তাহলে এই যে মেয়েরাও করতে পারবে কিছু না কিছু, তারাও নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, এই সচেতনতা ছড়াতে হবে। আর কি, পাঠ্যক্রম এবং প্রাতিষ্ঠানিক সংশোধন। আমার খুব ভালো লাগে বিষয়গুলো, যে আমাদের বইয়ে যে বিষয়গুলো আছে, চিত্রগুলো, বাবা বা কোন একটা পুরুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, বা কোন একটা এই নেতা, আর মহিলাকে দেখাচ্ছি ঘর ঝাড় দিচ্ছে, রুটি করছে, বাচ্চা খাওয়াচ্ছে, অর্থাৎ ওই যে দুটো চিত্র, সেটাই কিন্তু সংশোধনের প্রয়োজন। প্রত্যেকেই
যে নারীও ডাক্তার হতে পারবে, নারীও ইঞ্জিনিয়ার হতে পারবে, এই রকম যারা যারা পেয়েছে তাদের জিনিসগুলোকে প্রচার করতে হবে, সেগুলোকে চিত্তের মধ্যে আনতে হবে পাঠ্যপুস্তকে, তবেই তো মানুষ আগ্রহী হবে। কম্পিউটার, ভোকেশনাল, তারপরে উদ্যোক্তা, এই যে যে বিষয়গুলো, এতে নারীদেরকে উৎসাহ দিতে হবে। এবং লিঙ্গ সমবেদনশীল, একটু আগে বললাম পাঠ্যপুস্তকে যে বিষয়গুলো রয়েছে তার পরিবর্তন করতে হবে। যে কিছু ক্ষেত্রে পুরুষ শেফ, যেমন আমি নিজের কথা যদি বলি, আমি রান্না করতে ভালোবাসি, আমি রান্না করিও খুব, তাহলে আমি যখন এতদিন থেকে চলে আসা যে একটা কি বলবো জেন্ডার স্টেরিওটাইপ, তার বিপরীতে কিছু বইয়ের মধ্যে আনতে হবে। মানে শেফ বা রান্নি হিসাবে ছেলের ছবিও দেওয়ার চেষ্টা করতে হবে এবারে, এবং একজন ইঞ্জিনিয়ার হিসেবে একজন নারীর ছবিও দেওয়ার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আমরা এই নারী শিক্ষাকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারবো। এরপরে আমরা আসবো তপশিলি যে জাতি। তপশিলি জাতি মানে যারা এসসি সম্প্রদায়ের মধ্যে পড়ে, তাদেরকে আমরা কিভাবে শিক্ষা দেব সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখব, এবং তারা কি কি সমস্যার সম্মুখীন হয়। তোমরা জানো এসসি সম্প্রদায় এবং এসটি সম্প্রদায়, যারা তপশিলি জাতি মানে শিডিউল কাস্ট, তারা হচ্ছে এসসি সম্প্রদায়, আর যারা তপশিলি উপজাতি, যেগুলোকে আমরা শিডিউল ট্রাইব বলি, এরা দুই জাতি বা উপজাতি কিন্তু শিক্ষার আঙিনা থেকে অনেকটা দূরে আছে। তাই তোমরা দেখছো এদেরকে সংরক্ষণের ব্যাপারটা কিন্তু আছে, যদিও এখন সংরক্ষণ তুলে দেওয়া নিয়ে বিভিন্ন রকম প্রতিবাদ হচ্ছে, কোন এক ক্লাসে বলবো এটা উচিত নয়। এখানেও কিন্তু কিছু কিছু রেস্ট্রিকশন আনতে হবে, যেমন ওবিসির ক্ষেত্রে রয়েছে ক্রিমিলিয়ার, নন ক্রিমিলিয়ার। কোন একটা এসসি সম্প্রদায়ের মানুষ যদি চাকরি পেয়ে যায় এবং তার যদি যে পারিবারিক ইনকাম সেটা অনেক বেশি হয়, তখন তার এটা নন ক্রিমিলিয়ার থেকে ক্রিমিলিয়ারে করে দিলেই সে আর শিক্ষাক্ষেত্রে বা চাকরি সূত্রটার ব্যবহার করতে পারবে না। কিন্তু অনেক মানুষ আছে যারা সত্যিই পিছিয়ে পড়া, এই তপশিলি জাতি উপজাতি, তারা জীবনভর শিক্ষার আঙিনায় আসতে পারবেন। আমার নিজের দেখা চুরকা সরেন, বিমল টুডু, তারপরে ফুদন সরেন, এই বাচ্চাগুলো আমাদের স্কুল থেকে বাড়ি যেত না, তার কারণ তারা যেই রকম একটা অর্থনৈতিক মানে কি বলবো অভাবে ছিল, সেখান থেকে বিদ্যালয়ে বিভিন্ন রকমের মিড ডে মিলের সুযোগ সুবিধা, থাকা খাওয়ার সুযোগ সুবিধা, এমনকি আমাদের স্কুলের টিচাররা ওই সমস্ত বাচ্চাগুলোতে ফ্রিতেও পড়িয়ে দিতেন। তাহলে ওই সমস্ত বাচ্চাগুলোর জন্য কখনোই আমরা যদি সমান সুযোগ করে দেই, তুমি বাবু এসি ঘরে পড়ছো আর সেই বাচ্চাটা সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে কেটে সন্ধ্যাবেলা একটু পড়ার সুযোগ পাবে কিনা সন্দেহ, তাকে তো একই আওতায় ফেলা সম্ভব নয়। হ্যাঁ, যে এসসি ছেলেটা, যে এসসি মেয়েটা, তার বাবা মা চাকরি করে এবং তারা যথেষ্ট ভালো অর্থনৈতিক একটা পরিবেশের মধ্যে রয়েছে, তাদের তুমি হয়তো কাস্ট সার্টিফিকেটের মধ্যে শিথিলতা আনতে পারো, পরে এগুলো নিয়ে আলোচনা করব। এখন আসি কি এই এসসি যে শিক্ষা, তাদের ক্ষেত্রে কি সমস্যা দেখা দেয়, মানে কিসের জন্য তারা এই শিক্ষার আঙিনা থেকে দূরে চলে যাচ্ছে। তোমরা প্রত্যেকেই পড়াগুলোর মধ্যে দেখতে পেয়েছো জাতপাতের যে ব্যাপারটা, যেটা আমি বলছিলাম আগে একটু কর্ণের ঘটনাটা, শুধুমাত্র শূদ্র জাতের হওয়ার জন্য গুরু দ্রোণাচার্য তাকে শিক্ষা দিতে চায়নি, তেমনি তপশিলি জাতির মানুষেরা কিন্তু শিক্ষার আঙিনায় আসতে পারতো না, তারা বিভিন্ন রকম অবমাননার শিকার হতো, এখনো হয়, আমি নিজের চোখে দেখি এখনো অনেক বাচ্চাকে যারা কাস্টের মধ্যে থাকে তাদেরকে অবমাননার শিকার হতে হয়। আর কি বিদ্যালয় স্তরে পরোক্ষ বৈষম্য, এটা দেখা যায় না কিন্তু হয়। মিড ডে মিলের সময়, শ্রেণীকক্ষের সময়, পাঠ্যক্রমিক যে কার্যাবলী, তখন কিছুটা হলেও একটা তাদের প্রতি অল্প পরিমাণ হলেও বৈষম্য লক্ষ্য করা যায়। সাংস্কৃতিক দূরত্ব, অনেকেই তাদের যে তপশিলি জাতি, তাদের পরিবেশ, তাদের ঘরোয়া যে সংস্কৃতি,
সেটা আমাদের এইটার সঙ্গে যে নর্মাল সংস্কৃতি তার সঙ্গে খাপ খাচ্ছে না, তাই তারা শিক্ষার থেকে দূরে চলে যায়। তারপর তো রয়েছেই অর্থনৈতিক সমস্যা, পড়াশোনার জন্য যা কিছু প্রয়োজন, বই খাতা কলম টিউশন ফিস খাওয়া দাওয়া যাতায়াত খরচা, এটা সেই পরিবারগুলো কিন্তু জোগাড় করতে পারতো না। এই জন্য কিন্তু তাদেরকে উপায়হীন ভাবে অর্থাৎ নিরুপায় ভাবে শিশু শ্রমের দিকে ঝুঁকতে হতো। ফলে অল্প বয়সেই তারা পড়াশুনো থেকে সরে গিয়ে তারা বিদ্যালয় ছুট হয়ে বিভিন্ন চায়ের দোকানে, কৃষিক্ষেত্রে, লোকের বাড়িতে শিশু শ্রম হিসাবে কাজ করত। পাশাপাশি কি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর যে খাবার, এই সমস্ত বিষয়গুলোর কিন্তু ঘাটতি দেখা দিত। সেই রকম ভাবে তারা দুমুঠো কিন্তু খাওয়ার সুযোগ পেত না তাদের অর্থনৈতিক অভাবের জন্য। আজ তারা কিছুটা হলেও সরকারি সহায়তায়, যে বিমল টুডুর কথা বললাম, আইসে কিন্তু কলকাতা পুলিশের একজন কনস্টেবল, সত্যিই ছেলেটাকে যখন দেখি ভালো লাগে। এরপর আসছে কি পারিবারিক এবং পরিবেশগত সমস্যা। অভিভাবকরা এই সমস্ত সম্প্রদায়ের ম্যাক্সিমামটা নিরক্ষর, পড়াশুনো সম্পর্কে জানে না। তাহলে অ্যাকচুয়ালি শিক্ষার গুরুত্ব কোথায়, বাচ্চাদেরকে কেন শিক্ষা দিতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে তারা জানে না। পাশাপাশি তারা যে জায়গার মধ্যে বসবাস করে সেই জায়গার মধ্যে পড়াশুনোর একদমই পরিবেশ নেই, সারাক্ষণ অশান্তি, বিভিন্ন রকমের বিশৃঙ্খল পরিবেশ থাকে। বিভিন্ন প্রাতিষ্ঠানিক সমস্যা, একটু আগেই বললাম যে অর্থনৈতিক চাপ, বিভিন্ন রকম সাংস্কৃতিক গরমিল, এগুলো থাকার জন্য তারা প্রাথমিক স্তর থেকে কিন্তু ড্রপ আউট হয়ে যায়, অর্থাৎ যাকে আমরা প্রাথমিক স্তরে ঝরে পড়া বা দলছুট বলি। অনেক ক্ষেত্রে বৃত্তি প্রদানে জটিলতাও রয়েছে, বিলম্বতাও রয়েছে, বিভিন্ন আমলাতান্ত্রিক যে জটিলতা, কাগজপত্রের ঝামেলা, ওই কাগজ আনো সেই কাগজ আনো। এখন তোমরা দেখতে পাচ্ছ যারা এসসি সম্প্রদায়ের আছো, ফার্স্ট জেনারেশন এসসি যদি হয়ে থাকো এবং 2011 সালে যদি পর তোমার কাস্ট সার্টিফিকেট হয়ে যায়, তোমাকে 1950 সালের দলিল দিতে হবে এবং যেখানে তোমার সাবকাস্ট উল্লেখ থাকবে। বড়ই কিন্তু একটা ঝামেলা বা জটিলতার বিষয়। 95% মানুষ কিন্তু দেখাতে পারছে না, যদি তারা 2011 সালের পরে তাদের সার্টিফিকেটটা হয়ে থাকে। যদি তার আগে হয়ে থাকে, তার বাবা বা তার মায়ের ছিল, তারা হয়তো অনেকখানি বেঁচে যাচ্ছে। না হলে এই রকম যে আমলাতান্ত্রিক জটিলতা বা কাগজপত্রের যে ঝামেলা, তাদেরকে এই বৃত্তি প্রদানে একটা বড় অসুবিধার মধ্যে ফেলছে। উপযুক্ত আবাসিক বা হোস্টেলের অসুবিধা যদিও বর্তমানে কিছুটা হলেও হয়েছে, কিন্তু এখনো অনেক অভাব আছে এই সমস্ত তপশিলি ছাত্রছাত্রীদের জন্য ভালো হোস্টেলের সুযোগ সুবিধা। গুণগত শিক্ষার অভাব, তার যে সমস্ত গ্রামগুলোতে থাকে সেখানে উপযুক্ত শিক্ষার অভাব কিন্তু রয়েছে। পাশাপাশি আর্থসামাজিক কারণে পিছিয়ে পড়ার জন্য যে তথাকথিত সমাজের সভ্য জাতি, কেউই সভ্য নয়, সভ্য হয় তার চরিত্রে, সভ্য হয় তার ব্যবহারে। তথাকথিত যে সভ্য মানুষ রয়েছে তাদের থেকে কিন্তু পিছিয়ে পড়ছে এবং নিজের প্রতি যে আত্মবিশ্বাস ছিল এই যে জাতির মানুষগুলোর, অনেকখানি হারিয়ে ফেলে। আমি নিজের চোখে দেখেছি, যখন বিভিন্ন রকম তার একটা এই অবমাননার শিকার হয়, তাদের চোখে মুখে একটা কেমন, হয়তো জল পড়ছে না, জল বেরিয়ে যাওয়ার সুযোগ দেখি আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি। এগুলোর যে শিক্ষাগত সমস্যা রয়েছে তাকে দূরীকরণ করার জন্য আমরা কি কি করতে পারি? খুব প্রধান যেটা, তাদেরকে আর্থিক সচ্ছলতা দিতে হবে তাদেরকে, অর্থাৎ সময় মতো এবং বিভিন্ন রকমের যে স্কলারশিপ সেগুলো দেওয়ার চেষ্টা করতে হবে, এবং যাতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে, মাঝখানে এত আমলাতান্ত্রিক যে বিষয়টা সেটা যদি না থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এই টাকাটা তাকে যদি আমরা মাসে মাসে দিতে পারি তাহলে কিন্তু তাদের শিক্ষার ক্ষেত্রে আরো সুবিধা হবে। এককালীন তাকে 12,000 না দিয়ে প্রতি মাসে 1,000 করে যদি দেই, তাহলে সে শিক্ষা ক্ষেত্রে টাকাটাকে লাগাতে পারবে।
বিনামূল্যে বিভিন্ন রকমের শিক্ষা সামগ্রী তাদেরকে প্রদান করা, বই খাতা, টিউশন ফি, পোশাক পরিচ্ছদ, বিভিন্ন রকম যে সুযোগ সুবিধা সেগুলো যদি প্রদান করতে পারি, তাহলে কিন্তু তারা এই যে শিক্ষা সংক্রান্ত সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবে। পারিবারিক যে আর্থিক সহায়তা, অর্থাৎ ওই পরিবারের যারা রয়েছেন তাদেরকে যদি আমরা কাজের সন্ধান করে দিতে পারি, তাদেরকে যদি আমরা খাদ্যের সন্ধান করে দিতে পারি, তাহলে তারা ছেলে মেয়েদেরকে পড়ানোর সুযোগ পাবে। আমার পরিবারে যদি 6 জন খেতে, বাবাকে একাকে রোজগার করে 6 জনকে খাওয়াতে হয়, তাহলে শিক্ষা কিভাবে দিবে? যদি সেই জায়গা থেকে সরকার কাজের সন্ধান, খাদ্যের সন্ধান বা সুরক্ষা এগুলো যদি নিশ্চিত করে দিতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা বিদ্যালয়ে যাব। আর কি, আমাদের যে শিক্ষাগত যে অবকাঠামো রয়েছে তার বৃদ্ধি করতে হবে। আবাসিক যে সুযোগ সুবিধা, মানে হোস্টেলগুলো, আবাসিক স্কুলগুলো, তার ব্যবস্থা করতে। তোমরা অনেকেই জানো একলব্য মডেল স্কুল, যেগুলো পুরোটাই কিন্তু এসসি এবং এসটি সম্প্রদায়ের বাচ্চাদের জন্য। তুমি আমি পড়তে পারবো না, এবং সেই স্কুলটাতে ওই বাচ্চাদেরকে যথেষ্ট যে প্রযুক্তিগত ব্যবহারের দ্বারা শিক্ষা গ্রহণের বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে। স্মার্ট ক্লাসরুম, ল্যাপটপ, কম্পিউটার, এই রকম ভিত্তিতে তাদেরকে ইন্টারনেটের সহায়তায় শিক্ষা দেওয়া হয়। আর কি, সামাজিক এবং মানসিক যে পরিবেশের উন্নয়ন, অর্থাৎ যাতে তারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কোন রকম, সে মিড ডে মিলের লাইনেই হোক বা খেলাধুলোর মাঠেই হোক না কেন, যাতে তাকে জাতপাত ভিত্তিক তার প্রতি বৈষম্য না হয়, অর্থাৎ জিরো টলারেন্স, এই জিরো টলারেন্সের দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর কি, কাউন্সিলিং সেন্টার এবং পরামর্শ কেন্দ্র। আমার খুব মনে পড়ছে, আমার সঙ্গে পড়তো একজন, নামটা বেলমুনি মুর্মু বলে। ওই যে এমন একটা সমাজ থেকে আসছে, তাদের মধ্যে কাউন্সিলিং ঠিকঠাক না থাকার জন্য তারা শিক্ষার আঙিনায় এসেও কিন্তু সঠিক গাইডেন্সের অভাবে শিক্ষা থেকে হারিয়ে গেল। যথেষ্ট বুদ্ধিমান মেয়ে ছিল, তাহলে উপযুক্ত গাইডেন্স এবং কাউন্সিলিং ছাড়া এই সম্প্রদায়ের মানুষদেরকে আমরা কিন্তু এই শিক্ষার আঙিনায় আনতে পারবো না। তারা জানেই না শিক্ষার গুরুত্ব কোথায়, তাই তারা হারিয়ে যাচ্ছে। আর কি, শিক্ষক শিক্ষিকাদেরকে লিঙ্গ এবং জাতি সংবেদনশীল প্রশিক্ষণ দিতে হবে, অর্থাৎ তারা ক্লাসে এসে ছেলে মেয়ে এই বিভাজনটা করবে না, উঁচু জাতি নিচু জাতি এই বিভাজনটা করবে না, অল আর ইকুয়াল, এই চিন্তা ভাবনা, এই মনোভাব নিয়ে তারা কিন্তু এগিয়ে যাবে। আর কি, যারা ফার্স্ট জেনারেশন লার্নার, খুব ইম্পর্টেন্ট, তাদের জন্য অতিরিক্ত ক্লাসের চেষ্টা করতে হবে। কারণ আমরা যারা ফার্স্ট জেনারেশন লার্নার, বাড়িতে কি জীবনে পড়ি, পড়ার গুরুত্বই তো আমরা জানি না। তাহলে যদি বিদ্যালয় শেষে 1টা ঘন্টা যদি বিদ্যালয়ের শিক্ষকেরা আমাদেরকে একটু পড়িয়ে দেন, বুঝিয়ে দেন, ক্লাসে যেটা বুঝতে পারি না আরেকটু যদি ধরিয়ে দেন, তাহলে কিন্তু আমরা আরো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাব, অর্থাৎ এই সম্প্রদায়ের মানুষরা এগিয়ে যাবে। আর কি, ড্রপ আউট, যেটাকে আমরা বলি দল ছুট বা ঝরে পড়া, এগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকমের আমাদেরকে ব্যবস্থা করতে হবে। কেন দল ছুট হচ্ছে, কেন বিদ্যালয়ে থাকছে না তারা, তারা কি অসুবিধার সম্মুখীন হচ্ছে, কি কি ব্যবস্থাগুলো আনলে এই দল ছুটের পরিমাণ কমতে পারে, সেই রকমের কিছু আমাদের ট্রেনিং করতে হবে। আর কি, তাদেরকে বিভিন্ন রকমের যে জীবনমুখী এবং কারিগরি শিক্ষার জন্য বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা করতে, খুব ইম্পর্টেন্ট। তাদেরকে যদি আমরা ফ্রি এডুকেশনটা দেওয়ার চেষ্টা করি, বড় বড় যেমন এখানে দিয়ে দেখো ইউপিএসসি, এসএসসি, ব্যাংকিং, আরো অন্যান্য যে ডব্লিউবিসিএস থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলো তাদের সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু তারা এই শিক্ষার আঙিনা থেকে যে বঞ্চিত হচ্ছিল সেটা অতটা হবে না। আর কি, আইনের সঠিক বাস্তবায়ন, যেরকম যে আমাদের আইন রয়েছে এসসি এসটি যে রিজার্ভেশন আইন, সেগুলোকে সঠিকভাবে প্রয়োগ করে শিক্ষার্থীরা যাতে কোনো দিক থেকেই না বিদ্যালয়ে এসে লাঞ্ছিত হয়, সেই ব্যাপারটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে এখান পর্যন্তই থাকলো।